আগের দুটি পাঠে আমরা পরপর তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সমকালীন বিশ্বে নিরাপত্তা সমূহ এই অধ্যায়টা থেকে পরপর দুটি পাঠে আমরা বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পাঠের জন্য আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনা চলছে। তৃতীয় অধ্যায়ে সমকালীন বিশ্বে নিরাপত্তা সমূহ এই বিষয়টি রয়েছে। আমরা আগে প্রথাগত নিরাপত্তা সম্পর্কে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আলোচনাগুলো দেখেছো। আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি কি? সমকালীন বিশ্বে নিরাপত্তা। এই সমকালীন বিশ্বে নিরাপত্তার যে দুটি পাঠ আলোচনা হয়েছে তারপরে আমরা থার্ড পার্টের জন্য আলোচনা করব। এখানে কি আছে? অপ্রথাগত নিরাপত্তা, মানে সম্পূর্ণরূপে প্রথাগত নিরাপত্তার বিপরীত একটা ধারণা। এই অপ্রথাগত নিরাপত্তার মধ্যে আছে অপ্রথাগত নিরাপত্তা উদ্ভবের কারণ এবং অপ্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য। এই বিষয়টি আলোচনা করা হবে এবং তার সঙ্গে আছে মানব নিরাপত্তা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই মানব নিরাপত্তার ক্ষেত্রে সেখানে আমরা জানব মূল উপাদান, মানে মানব নিরাপত্তার মূল উপাদান, মানব নিরাপত্তার সমস্যা এবং মানব নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক যে উদ্যোগ, মানে সম্মিলিত জাতিপুঞ্জ যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করেছিল মানব নিরাপত্তাকে সুনিশ্চিত করতে, সেই বিষয়গুলো আমরা জানব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আজকের আলোচনার মূল বিষয়। তাহলে পার্ট 3 তোমাদের আলোচনার বিষয় কি? অপ্রথাগত নিরাপত্তার ধারণা। এই আলোচনাগুলো তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের তো এমনিতেই নিমে প্রামাণিক এবং আমাদের আলোচনার শেষে এমসিকিউ নোট দেওয়া হচ্ছে, সেগুলো পড়লে তোমার পরীক্ষাতে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে প্রথাগত নিরাপত্তা বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। প্রথাগত নিরাপত্তা বলতে শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই, রাষ্ট্রের চতুর্সীমানাকে নিয়েই বিষয়টা আলোচনা করা হতো, বা একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে নিরাপত্তার ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা হবে অপ্রথাগত নিরাপত্তা। এই অপ্রথাগত নিরাপত্তা বর্তমান বিশ্বে কিন্তু একটা জটিল এবং গুরুত্বপূর্ণ হুমকি। আমরা সকলেই জানি বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় হুমকি হচ্ছে সামরিক হুমকি। কিন্তু বর্তমানে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে গতানুগতিক যে প্রথাগত হুমকি রয়েছে তার বাইরেও এমন কিছু হুমকি রয়েছে যে হুমকিগুলো মোকাবিলা করা শুধুমাত্র একটি রাষ্ট্রের কাজ নয়, বা একটি রাষ্ট্র পারবে না সেই সমস্ত হুমকি ঝুঁকি বিপদগুলোকে নিরাময় করতে। সেগুলো কি কি আছে? সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি বিষয়গুলো। এগুলো চ্যালেঞ্জ করা একটা রাষ্ট্রের পক্ষে কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। এই অপ্রথাগত বিষয়গুলো যদি দেখা যায় তাহলে একটা রাষ্ট্র যেমন আক্রান্ত হয় তার থেকে বেশি আক্রান্ত হয় ওই রাষ্ট্রে বসবাসকারী জনসমাজ। তার বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার, প্রথাগত এবং অপ্রথাগত বিষয়টা। এবার আমরা চলে আসি অপ্রথাগত নিরাপত্তার উদ্ভব। আমরা প্রথাগত নিরাপত্তা বিষয়টা জানলাম, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা অপ্রথাগত নিরাপত্তাটাকে আলোচনা করি তাহলে দেখতে পাবো প্রথাগত নিরাপত্তার থেকে অপ্রথাগত নিরাপত্তাতে অধিক সংখ্যক মানুষ মারা যায় বা মৃত্যু ঘটে। কিসের জন্য? অপ্রথাগত নিরাপত্তার কারণে। প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কি একটি বা দুটি দেশ নিজেরাই নিরাপত্তার বিষয়টাকে গ্রহণ করতে পারে, কিন্তু এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে একটি বা দুটি রাষ্ট্র নয়, বিশ্বের সমগ্র রাষ্ট্র যদি একসঙ্গে এক ছাতার তলায় আসে তবেই কিন্তু অপ্রথাগত বিপদ হুমকিগুলোকে মোকাবিলা করা যাবে। তাহলে দেখি চলো অপ্রথাগত নিরাপত্তার উদ্ভবের পিছনে কারণগুলো কি কি আছে। তাহলে দেখো অপ্রথাগত নিরাপত্তার উদ্ভবের কারণ কি কি কারণে অপ্রথাগত নিরাপত্তা গড়ে উঠেছে বা উদ্ভব হয়েছে। এখন একবিংশ শতাব্দী চলছে, তার আগের শতাব্দী মানে বিংশ শতাব্দী থেকেই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার ধারণা, নিরাপত্তার অর্থ পরিবর্তন হচ্ছে, যার পরিধিটা ব্যাপক। এখানে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে কোনো একটা বিষয়কে আটকানো যাবে না, মানে অপ্রথাগত নিরাপত্তাকে আটকানোর জন্য সামরিক শক্তি ব্যবহার করা যাবে না, মানে ব্যবহার করলেও কোনো কাজে আসবে না এমন একটা বিষয়। সেই বিষয়গুলো আমরা দেখে নিই, মানে কি কারণে অপ্রথাগত নিরাপত্তাগুলো গড়ে উঠেছে। প্রথম কারণ হচ্ছে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়। ঠান্ডা যুদ্ধ বলতে
আমরা বিষয়টা জেনে এসেছি প্রথম অধ্যায়ে, যে 1945 সালে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে, তাদের মতাদর্শকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল। কিন্তু 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, সেই সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। যখনই সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তারপর থেকেই রাষ্ট্রীয় সীমানা যেটা রয়েছে তার থেকে অধিক গুরুত্ব আরোপ করতে শুরু করা হয় কার উপর? মানুষের জীবনযাত্রার উপর, মানুষের মানবাধিকারের উপর, মানুষের মৌলিক অধিকারের উপর। তাহলে দেখো বিষয়টা কেমন। আগে রাষ্ট্রের সীমানাকে নিয়ে আলোচনা করা হতো, কিন্তু যখন অপ্রথাগত নিরাপত্তার আলোচনা করছি, তখন মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের জীবনযাত্রার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বিশ্বায়নের প্রভাব এবং বৈষয়িক সংযোগ। বিশ্বায়ন ব্যাপারটা তোমরা কিন্তু 4th সেমিস্টারে পড়বে। বিশ্বায়ন ব্যাপারটা হচ্ছে কি, বিশ্ব একটা গ্রামে পরিণত হয়েছে। মানে এখন যোগাযোগ ব্যবস্থার এতটাই উন্নত হয়েছে যে এক দেশের মানুষ কিছু সময়ের মধ্যে অন্য একটা দেশে পৌঁছাতে পারে, বা অন্য দেশের সংস্কৃতি, অন্য দেশের কালচার, অন্য দেশের সামাজিকতা, অন্য দেশের অর্থনীতি সহজে অন্য দেশ গ্রহণ করছে। এইভাবে একটা রাষ্ট্র আর নিজেকে একলা রাখতে পারছে না, একা রাখতে পারছে না, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে রাষ্ট্রের যে সীমানা বা গণ্ডি সেটা কিন্তু আর থাকছে না। যেটা বললাম যে বর্তমানে বিশ্বটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, বিশ্ব ভুবনে পরিণত হয়েছে। এই কারণে মানুষ এখন আর সাইবার আক্রমণ, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এই সমস্ত বিষয়কে তোয়াক্কা না করে একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে গমন করছে বা পাড়ি দিচ্ছে। তাহলে একটা রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যখন গমন করছে, ওই রাষ্ট্রে যখন কোনো মহামারী দেখা দিচ্ছে, সেই মহামারীটা কি হচ্ছে? আমাদের দেশেও এসে পড়ছে। বর্তমানে আফ্রিকাতে ইবোলা ভাইরাসের বাড়বাড়ন্ত। সেই জন্য ভারত সরকার নির্দেশিকা জারি করেছে যে বিদেশ থেকে যখন কোনো মানুষ ভারতে প্রবেশ করছে, তার বিভিন্ন রকম চেকিং এর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে দেখো, বিশ্বের অন্য প্রান্তে একটা রোগ হয়েছে, সেই রোগের কারণে ভারতবর্ষ নিজেকে সচেতন করছে। তাহলে এইভাবে আস্তে আস্তে অপ্রথাগত নিরাপত্তাটা গড়ে উঠছে। পরে 3 নম্বর পয়েন্ট, পরিবেশগত সংকটের আবির্ভাব। পরিবেশগত সংকট, আমরা প্রাকৃতিক জীব, আমাদের কাছে প্রাকৃতিক সংকট এলেই আমরা তাকে মোকাবিলা করার জন্য সচেষ্ট হচ্ছি, বা সেটাকে কিভাবে আটকানো যাবে তার ব্যবস্থা করছি। বর্তমান দিনে ওজোন স্তর ক্ষয় হচ্ছে, বায়ু দূষণের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আস্তে আস্তে করে বেড়ে চলছে। তাহলে যদি ওজোন স্তর ক্ষয় হয়, তাহলে কি হবে? সূর্যের অতিবেগুনি রশ্মি মানুষের শরীরে, জীবের শরীরে ডাইরেক্ট এসে পড়বে। তাহলে সেইখানে জীবদেহের উপর ক্যান্সারের সৃষ্টি হবে। এইভাবে যদি রোগ সৃষ্টি হয়, তাহলে কি হবে? তাহলে ওই দেশেই কি শুধুমাত্র ওই রোগটি দেখা দেবে? ওজোন স্তর কি শুধুমাত্র আমাদের ভারতবর্ষের উপরেই আছে? না, সারা বিশ্বের, সারা পৃথিবীর চারদিকেই ওজোন স্তর রয়েছে। সেই ওজোন স্তর যদি ক্ষয় হয়, তাহলে সারা বিশ্ব জীবহীন হয়ে যাবে। সেই জন্য প্রতিটা রাষ্ট্রকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে, কিভাবে পরিবেশগত সংকট থেকে মানুষকে রক্ষা করা যায় বা জীবকুলকে রক্ষা করা যায়। পরে রয়েছে মানব নিরাপত্তার নবদিগন্ত। বিশ্বে একটি আন্তর্জাতিক সংগঠন রয়েছে, সেই সংগঠনটা কি? সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও। সে মানুষের অধিকার সম্পর্কে কথা বলছে, মানুষের অধিকার নিয়ে কথা বলছে। যখন প্রথাগত নিরাপত্তা থেকে আমরা অপ্রথাগত নিরাপত্তার দিকে আসছি, তখন অপ্রথাগত নিরাপত্তার মূল বিষয় হয়ে গেছে কি? মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার। সেই বিষয়গুলো যাতে মানুষ পায়, সেই বিষয়ে কথা বলার জন্য রয়েছে কি? সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ 1994 সালে একটা কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচিটার নাম কি? ইউএনডিপি। তারাই কিন্তু প্রথম মানব নিরাপত্তার ধারণাটি প্রবর্তন করেছিলেন। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নিরাপত্তার প্রকৃত অর্থ হলো মানুষকে যাতে ক্ষুধা, রোগ, দমনপীড়ন এই সমস্ত বিষয় থেকে যাতে মুক্তি পায় তার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখো, রাষ্ট্রের বদলে ব্যক্তি এবং তার যে মৌলিক চাহিদা যেগুলো রয়েছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে করে উঠে আসছে, মানে ধারণাটা উঠে আসছে। এর পিছনে কার্যকারী ভূমিকা রাখছে কে? সম্মিলিত জাতিপুঞ্জ। তাহলে মানব নিরাপত্তার নব দিগন্ত খুলে দিয়েছে এই সম্মিলিত জাতিপুঞ্জ।
5-এ রয়েছে কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নতুন রূপ। তাহলে আমরা সন্ত্রাসবাদ দেখেছি, পড়েছি, কিন্তু 2001 সালে যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ক্ষেত্র রয়েছে টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ারে ওসামা বিন লাদেন নামক একজন সন্ত্রাসবাদী কি করে এরোপ্লেন দিয়ে হামলা চালায়। বিশাল বড় খতরনাক একটি হামলা। প্রথাগত নিরাপত্তাতে কি হচ্ছে যে আমি আমার রাষ্ট্রের চতুর্সীমানায় যে শত্রু আছে সেই শত্রুগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু এই অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে যে সন্ত্রাসবাদ বিষয়টা, এটা কিন্তু অদৃশ্য শত্রু, তাকে আমরা দেখতে পাচ্ছি না। কখন কিভাবে এটা করবে এটা কিন্তু কেউ কোনোভাবেই বলতে পারবে না। এই জন্য আমরা বলেছিলাম যে গোয়েন্দা বিভাগকে তৎপর থাকতে হবে, কিন্তু গোয়েন্দা বিভাগও মাঝে মাঝে ফেলিওর হয়ে যায়। সেই জন্যই সন্ত্রাসবাদকে কেন্দ্র করে অপ্রথাগত নিরাপত্তার একটা নতুন দিগন্ত চলে এসছে, নতুন দিক চলে এসছে, যার জন্য সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্র যাতে একযোগে একসঙ্গে এই সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে পারে তার জন্য উঠে পড়ে লেগেছে বা সচেষ্ট হচ্ছে। 6 পয়েন্ট, মহামারী ও স্বাস্থ্য সংকট। দেখবে 2019 সালে যে কোভিড-19 হয়েছিল, এই কোভিড-19-এ এত মানুষ মারা গিয়েছিল সেটা কিন্তু অকল্পনীয়। এই কোভিড-19 এটা তো দূরে থাক, এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এইচআইভি এবং এইডস। এই এইচআইভি এবং এইডস সাম্প্রতিককালে কিন্তু মহামারীর আকার ধারণ করেছে। এখানে যদি একটা দেশের শক্তিশালী সামরিক বাহিনীও থাকে, সেই বাহিনী কিন্তু এই অদৃশ্য শত্রু বা না কথা বলা শত্রুকে কোনোভাবেই আটকাতে পারবে না। তাহলে তোমার কাছে অর্থ আছে, তুমি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, তোমার সামরিক বাহিনী আছে, তুমি সামরিক বাহিনীর দিক থেকে শক্তিশালী, কিন্তু এইরকম যদি মহামারী আসতে থাকে তাহলে কিভাবে তোমার রাষ্ট্রের জনগণকে তুমি বাঁচাবে? এর জন্য কি দরকার? বিশ্বের সমস্ত যে রাষ্ট্র রয়েছে সেই সমস্ত রাষ্ট্রকে একটি ছাতার তলায় আসতে হবে, তাহলেই একমাত্র এই সমস্ত মহামারী বা স্বাস্থ্য সংকট থেকে মানুষকে রক্ষা করা যাবে। দেখো, এইখানে অপ্রথাগত নিরাপত্তার উদ্ভবের কারণে উপসংহারে বলা আছে বর্তমান বিশ্বের নিরাপত্তার ধারণাটি শুধুমাত্র অস্ত্র দিয়ে লড়াই নয়, বরং এটি একটি বহুমাত্রিক ধারণা। অপ্রথাগত নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, সন্ত্রাসবাদ, জলবায়ু, মানব নিরাপত্তা, মহামারী, এই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখছি তখন এই অপ্রথাগত নিরাপত্তার ধারণাটা এটা কিন্তু একটা বহুমাত্রিক। দেখো, সেই বিষয়টাই কিন্তু এখানে লেখা আছে। জলবায়ু রক্ষা, দরিদ্র বিমোচন, স্বাস্থ্য সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন, এগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বকে নিরাপদ করা সম্ভব যখন বিশ্বের সমস্ত রাষ্ট্র একটি ছাতার তলায় আসবে। ঠিক আছে, এইভাবে আমরা অপ্রথাগত নিরাপত্তার উদ্ভবের কারণগুলো জানলাম। এরপরে আমরা জানবো কি অপ্রথাগত নিরাপত্তার মূল বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি দেখে বুঝতে পারবো এটা অপ্রথাগত নিরাপত্তা। প্রথমে রয়েছে কি অরাষ্ট্রীয় কারকের ভূমিকা। অরাষ্ট্রীয় কারকটা বিষয়টা কি? রাষ্ট্রের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, কিন্তু এই অরাষ্ট্রীয় কারকের কোনো রকম কোনো সীমানা বা গণ্ডি নেই। বর্তমান যুগে রাষ্ট্রের অপেক্ষা অরাষ্ট্রীয় কারকের ভূমিকা কিন্তু অনেকটাই বেড়েছে। সেই অরাষ্ট্রীয় শক্তির কিছু উদাহরণ দেওয়া আছে এখানে। সন্ত্রাসবাদী গোষ্ঠী, এনজিও, বহুজাতিক সংস্থা, সম্মিলিত জাতিপুঞ্জ, এই অরাষ্ট্রীয় কারকগুলো বিশেষ ভূমিকা পালন করছে এই অপ্রথাগত নিরাপত্তাকে সুনিশ্চিত করতে। যখনই কেউ বিপদে পড়ছে তখনই কিন্তু এই এনজিও বা সম্মিলিত জাতিপুঞ্জ বা আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলো রয়েছে সেই গোষ্ঠীগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তাহলে প্রথাগত নিরাপত্তা থেকে অপ্রথাগত নিরাপত্তাটা কিন্তু ভিন্ন। সেখানে রাষ্ট্র বিষয়টাকে নিয়ে আলোচনা করা হতো, কিন্তু এখানে অরাষ্ট্রীয় কারককে নিয়ে আলোচনা করা হচ্ছে, মানে সম্পূর্ণ ধারণাটা আলাদা হয়ে গেছে। 2 পয়েন্ট, ব্যক্তি কেন্দ্রিকতা। প্রথাগত নিরাপত্তাতে রাষ্ট্রকে নিয়ে আলোচনা করা হতো, কিন্তু যখন আমরা অপ্রথাগত নিরাপত্তা আলোচনা করছি তখন এই ধরনের নিরাপত্তার মূল কেন্দ্রের বিষয় হচ্ছে কি ব্যক্তি। ব্যক্তিই মূল। এখানে রাষ্ট্রীয় সীমানার চেয়ে একটা ব্যক্তির অধিকার কিভাবে সুনিশ্চিত করা যাবে, একটা রাষ্ট্রে দরিদ্র কিভাবে দূর করা যাবে, একটা রাষ্ট্রের মানুষ যাতে খেতে পায় বা তাদের পুষ্টির বিষয়টা কি হবে, এই বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তাহলে বর্তমানে অপ্রথাগত নিরাপত্তার আর একটা মূল বিষয় হচ্ছে ব্যক্তি কেন্দ্রিকতা। পরে রয়েছে 3 নম্বরে বিশ্বজনীন প্রকৃতি। বর্তমানে অপ্রথাগত নিরাপত্তার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো একটা রাষ্ট্রের মধ্যে আর সীমাবদ্ধ নেই। যেমন ধরো জলবায়ু, মহামারী, বিশ্ব উষ্ণায়ন, এইসব বিষয়গুলো কি একটা রাষ্ট্রের পক্ষে মোকাবিলা করা সম্ভব? সম্ভব নয়। সেই জন্য ধারণাটা
চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে প্রথাগত নিরাপত্তার থেকে অপ্রথা নিরাপত্তার দিকে। তাহলে প্রথাগত নিরাপত্তা থেকে অপ্রথাগত নিরাপত্তার কার্যকারী ক্ষমতাটা অনেকটাই বেশি। প্রতিটা রাষ্ট্রকে অপ্রথাগত নিরাপত্তার দিকে অবশ্যই নজর রাখতে হবে। পরের পয়েন্ট, বহুমাত্রিকতা ও জটিল সম্পর্ক। প্রথাগত নিরাপত্তাতে আমরা জেনেছিলাম যে রাষ্ট্র, রাষ্ট্রীয় সীমানা এবং একটা রাষ্ট্রের সামরিক বাহিনী শক্তিশালী হলে কিন্তু প্রথাগত নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায়। কিন্তু এই অপ্রথাগত নিরাপত্তা যে বিষয়টা, সেটা কিন্তু আর রাষ্ট্রীয় সীমানা বা গণ্ডির মধ্যে বা কোনো রাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী মজবুত, সামরিক বাহিনী মজবুত, এই বিষয়টার উপরে কিন্তু আর দাঁড়িয়ে নেই। এই অপ্রথাগত নিরাপত্তার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অত্যন্ত জটিল। একটা সমস্যা দেখা দিলে তার সঙ্গে আরেকটি সমস্যা চলে আসবে। যেমন ধরো, বিশ্বের জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হলে কি হবে? চাষবাস হবে না, প্রাকৃতিক বিপর্যয় প্রচুর পরিমাণে দেখা দেবে। তাহলে যদি চাষবাস ঠিকমতো না হয়, তাহলে কিন্তু মানুষ খেতে পাবে না। তাহলে দেখো, জলবায়ু পরিবর্তন, তার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, সঙ্গে খাদ্যের সংকট। তাহলে দেখো, একটির সঙ্গে আরেকটি বিষয় জড়িত রয়েছে। এই জন্য এখানে পয়েন্টটা দেওয়া আছে, জটিল সম্পর্ক। 5 পয়েন্ট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অপ্রথাগত নিরাপত্তার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কি হচ্ছে? যখনই সমস্যা দেখা দিচ্ছে তখনই সমস্যাটাকে নির্মূল করা হচ্ছে। কিন্তু যখন অপ্রথাগত নিরাপত্তার বিষয়টা আলোচনা করছি, তখন বিশ্বে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাচ্ছে না বা দ্রুত সমাধান করা সম্ভব নয়। যেটা আমরা জানলাম যে ওজোন স্তর ক্ষয়, জলবায়ু পরিবর্তন, মহামারী, সন্ত্রাসবাদ, এই সমস্ত বিষয়গুলোকে কি সঙ্গে সঙ্গে সমাধান করা সম্ভব? সঙ্গে সঙ্গে সমাধান করা সম্ভব নয়। মনে করো সন্ত্রাসবাদীরা এটা করেছে, তাহলে তার বিরুদ্ধে কি সঙ্গে সঙ্গে আমরা যুদ্ধ করে সন্ত্রাসবাদকে নির্মূল করে দিতে পারি? নির্মূল করতে পারি না। তার জন্য সারা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, সেই সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য এগিয়ে আসতে হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়। পরে রয়েছে 6 নম্বর, আন্তঃবিভাগীয় ও সহযোগিতামূলক পদ্ধতি। অপ্রথাগত নিরাপত্তা বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল বিষয়, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। সেটা আমরা আগের পয়েন্টে আলোচনা করলাম। একটা রাষ্ট্র অপ্রথাগত নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য শুধুমাত্র কিন্তু সামরিক বাহিনী শক্তিশালী হলে চলবে না। সেই অপ্রথাগত নিরাপত্তাগুলোকে সুনিশ্চিত করতে গেলে একটা দেশের অর্থনীতি, স্বাস্থ্য, পরিবেশ, এ সমস্ত বিষয়গুলোকে একসঙ্গে কাজে লাগাতে হবে। যদি এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে কাজে লাগানো যায়, তাহলেই কিন্তু অপ্রথাগত নিরাপত্তাগুলোকে সুনিশ্চিত করা যাবে। দেখো, যখন আমাদের ভারতবর্ষে কোভিড-19 হয়েছিল, তখন কি শুধুমাত্র সামরিক বাহিনী কাজ করেছিল? না। তার জন্য দেখো, কলকারখানা, যানবাহন, এমনকি মানুষের স্বাস্থ্য সঠিক রাখার জন্য মানুষের বাইরে বেরানো বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে অপ্রথাগত নিরাপত্তা যখন আলোচনা করছি, তখন দেখছি একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয় আন্তঃসম্পর্কযুক্ত, একটির সঙ্গে আরেকটি জড়িয়ে আছে। এক্ষেত্রে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলো কিন্তু বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে, কাজে লেগেছে, নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা করেছে এই সমস্ত বিষয়গুলোকে নির্মূল করার জন্য। পরে রয়েছে মানব নিরাপত্তা, মানে অপ্রথাগত নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব নিরাপত্তা। তাহলে মানব নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, মহামারী, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আস্তে আস্তে এক একটি পার্টে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? মানব নিরাপত্তা, মানে মানুষের নিরাপত্তা। অপ্রথাগত নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ দিক বা বিষয় মানব নিরাপত্তা। তা মানুষের নিরাপত্তা, মানুষ নিরাপদ কোন কোন দিক থেকে? মানুষের চাহিদাগুলো কি কি? মানুষের যদি সেই সমস্ত চাহিদাগুলো মিটে যায়, পরিপূর্ণ করা যায়, তাহলে কিন্তু মানব নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। তাহলে মানুষের চাহিদাগুলো কি কি? মানুষের 3টি চাহিদা রয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই 3টি বিষয় যদি সুনিশ্চিত করা যায়, তাহলে কিন্তু মানব নিরাপত্তাকে সুনিশ্চিত করা যাবে। আমরা যদি ইতিহাসকে বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখতে পাবো বিদেশিরা যখন দেশে আক্রমণ করেছে, তখন যত না ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে গৃহযুদ্ধে, দারিদ্রতার কারণে, সরকারের ভুল নীতির প্রণয়নে। তাহলে এই সমস্ত বিষয়গুলির প্রেক্ষাপটে আমরা মানব নিরাপত্তার বিষয়টি আলোচনা করব। প্রথমে রয়েছে মানব নিরাপত্তার
মূল উপাদান। ব্যক্তি বা মানুষের জীবনে যে সমস্ত সুরক্ষাগুলো দরকার, মানে যার মধ্য দিয়ে মানব নিরাপত্তাকে সুনিশ্চিত করা যাবে, সেই বিষয়গুলোকে আমরা 7টি ভাগে ভাগ করেছি। মানে মানব নিরাপত্তার 7টি উপাদান রয়েছে। সেই উপাদানের প্রথম উপাদান কি? অর্থনৈতিক নিরাপত্তা। অর্থ না হলে একটা মানুষের জীবন অচল হয়ে যায়। সেই জন্য ব্যক্তির আয় যাতে স্থায়ী হয়, বেকারদের যাতে কর্মসংস্থান হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। দেশের মধ্যে যে দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্রতার অবসান ঘটাতে হবে। তাহলে দেখো, অর্থনৈতিক নিরাপত্তা। একটা দেশের মানুষ যদি নিশ্চিন্তে খেতে পায়, তার বস্ত্র থাকে, তার যদি বাসস্থান থাকে, তাহলে কিন্তু সে নিশ্চিত। তাহলে এই দিক থেকে সরকারকে সুনিশ্চিত করতে হবে যে ব্যক্তির কোনো রকম কোনো অর্থনৈতিক অসুবিধা হবে না। মানে অর্থনৈতিক দিক থেকে মানুষ নিরাপদ থাকবে, তাহলেই মানব নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। পরে রয়েছে 2 নম্বরে খাদ্যের নিরাপত্তা। শুধুমাত্র খাদ্যের নিরাপত্তা থাকলেই চলবে না। মানে আমি খেতে পাচ্ছি, পেট ভরছে, এটা থাকলেই চলবে না। তার সঙ্গে কি করতে হবে? পুষ্টিকর খাবার এবং নির্ভেজাল খাবারের ব্যবস্থা করতে হবে। একটা রাষ্ট্র তখনই সুষ্ঠুভাবে চলতে পারে সেই দেশের মানুষ যাতে পুষ্টিকর আহার করতে পারে, সেই দেশের মানুষ যাতে নির্ভেজাল খাবার খেতে পারে। যদি পুষ্টিকর খাবার বা নির্ভেজাল খাবার না পায়, তাহলে কি হবে? ওই দেশের মানুষ অপুষ্টিতে ভুগবে। ভেজাল খাবার খেয়ে খেয়ে মানুষ কিন্তু অসময়েই মারা যাবে। এই দিকটাকে সুনিশ্চিত করতে হবে সরকারকে, তাহলে মানব নিরাপত্তা সঠিক দিকে এগাবে। পরে রয়েছে 3 নম্বরে স্বাস্থ্য নিরাপত্তা। মানুষকে যেমন খাদ্যের নিরাপত্তা দিতে হবে, সেরকম কিন্তু মানুষকে স্বাস্থ্যেরও নিরাপত্তা দিতে হবে। একটা দেশে যদি সব সময় রোগ লেগে থাকে, ব্যাধি লেগে থাকে, তাহলে সেই দেশ কি উন্নত হবে? যেমন ধরো আফ্রিকাতে কঙ্গো একটা দেশ আছে, সেই দেশের মানুষ সবসময় রোগে আক্রান্ত। সেই দেশ কি উন্নত হতে পারছে? উন্নত হতে পারেনি। তাহলে একটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে সেই দেশে রোগ ব্যাধি বা মহামারীর প্রকোপ যেন না থাকে। এগুলো যাতে না হয়, তার জন্য কি করতে হবে? উন্নত চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠন করতে হবে। এগুলো কি মানুষ পারবে? মানুষ পারবে না। সেই রাষ্ট্রে যে সরকার আছে তারাই কিন্তু একমাত্র পারবে। কিন্তু আমাদের যে দেশ, তৃতীয় বিশ্বের দেশ, এই দেশে কিন্তু এগুলো সম্ভব নয়। কারণ আমাদের দেশ আস্তে আস্তে করে উন্নত হচ্ছে। মানে আমরা যে প্রক্রিয়াটাতে রয়েছি, সেই ক্ষেত্রে আমরা উন্নয়নশীল দেশ। মানে আমাদের দেশে কলকারখানা প্রচুর পরিমাণে চলবে। আমাদের দেশে আবর্জনা স্তূপ রাস্তাঘাটের ধারে ধারে যেখানে সেখানে যত্রতত্র দেখতে পাবে। তাহলে সেই দেশে, মানে আমাদের দেশে, স্বাস্থ্য কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। সেগুলোকে সুনিশ্চিত করতে হবে কাকে? সরকারকে। পরে রয়েছে 4 নম্বরে পরিবেশগত নিরাপত্তা। পরিবেশগত নিরাপত্তা বিষয়টা এরকম, প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে পরিবেশের যে সমস্ত ঝুঁকি বিপদ রয়েছে, সেগুলো থেকে মানুষকে রক্ষা করতে হবে। এই সমস্ত বিষয়ে রক্ষা করার দায়িত্ব কার? সরকারের। দেখো, যদি পৃথিবীর গড় তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে যায়, তাহলে কি হবে? সমুদ্রের যে জলস্তর সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সমুদ্রের জলস্তর যখন বৃদ্ধি পাবে, তখন কি হবে? বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ সমুদ্রের তলায় চলে যাবে। এটা তো গেল একটা দিক। যদি জলবায়ু পরিবর্তন হয়, তাহলে কৃষিক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে অসময়ে বৃষ্টি, অসময়ে ঝড়, মানুষ ফসল উৎপাদন করতে পারবে না। এই সমস্ত ঝুঁকিগুলো থেকে মানুষকে নিরাপদ করতে হবে। মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। এগুলো পারে একমাত্র সরকার। 5-এ রয়েছে রাজনৈতিক নিরাপত্তা। রাজনৈতিক নিরাপত্তা বিষয়টা এরকম, প্রতিটা মানুষকে বাক স্বাধীনতা দিতে হবে, মানে কথা বলার অধিকার দিতে হবে। প্রতিটা মানুষকে মৌলিক অধিকার দিতে হবে। বাক স্বাধীনতার অর্থ এই নয় তুমি যত্রতত্র অপ্রাসঙ্গিক কথা বলবে, এই বিষয়টা না। তোমাকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তোমাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, মানে তোমাকে রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছে, তোমাকে ভোটাধিকার দেওয়া হয়েছে। তুমি তোমার নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারো। তাহলে এগুলোকে সুনিশ্চিত করার দায়িত্ব কার? রাষ্ট্রের। একটা রাষ্ট্র যদি জনগণকে দমন পীড়ন করে, জনগণের উপর অত্যাচার করে, তাহলে সে দেশে কিন্তু গণতান্ত্রিক পরিবেশ থাকতে পারে না। সেই জন্য একটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে সেই দেশের মানুষ যাতে দমিত, পীড়িত না হয়। একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে রাষ্ট্রকে। এটাকে সুনিশ্চিত করার দায়িত্ব কার? রাষ্ট্রের। মানে মানুষকে রাজনৈতিক নিরাপত্তা দিতে হবে। পরে রয়েছে 6 নম্বরে সামাজিক নিরাপত্তা।
সামাজিক নিরাপত্তা সকল ধরনের মানুষের প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক নিরাপত্তা বলতে কি? স্বাস্থ্য, শিক্ষা, বিপদের সময় সহায়তা, এই সমস্ত বিষয়গুলো যদি সুনিশ্চিত করতে পারে রাষ্ট্র, তাহলে কিন্তু সেই দেশে মানুষ সামাজিক স্বাধীনতা বা নিরাপত্তা ভোগ করতে পারবে। এর ফলে মানুষ কি হবে? উন্নত মানের জীবনযাপন করতে পারবে। পরে একটা গুরুত্বপূর্ণ 7 নম্বর পয়েন্ট রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা। আমরা সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলো দেখলাম, কিন্তু এই বিষয়গুলোর থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা, প্রতিটি মানুষের নিরাপত্তা। এই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের অভ্যন্তরে যদি হিংসা হয়, রাষ্ট্রের অভ্যন্তরে যদি সন্ত্রাসবাদী হামলা হয়, ঘরে ঘরে যদি নির্যাতন হয়, সেখানে কিন্তু ব্যক্তি নিরাপত্তা লঙ্ঘিত হয়। দেখবে এখনো পর্যন্ত আমাদের সমাজে নারীরা নির্যাতিত, নারীদের এখনো পর্যন্ত বধূ নির্যাতন করা হয়। এটা যেমন একটা দিক, তেমন অন্য দিক হচ্ছে কি, নারীদের দ্বারা পুরুষরাও কিন্তু নির্যাতন পেয়ে থাকে। এই বিষয়গুলোকে সুনিশ্চিত করতে হবে যাতে একে অপরের দ্বারা নির্যাতিত না হয়। তাহলে মানব নিরাপত্তার যে উপাদান, সেই বিষয়গুলো আলোচনা করলাম। এখানে আমরা একবারও আলোচনা করিনি যে একটা রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হলে সে রাষ্ট্র মানব নিরাপত্তা দিতে পারবে। একটা রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হলেই কিন্তু সে মানব নিরাপত্তা দিতে পারে না। তাকে এই সমস্ত বিষয়গুলো, নিরাপত্তার দিকগুলো তাকে সুনিশ্চিত করতে হবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে, মানব নিরাপত্তার প্রধান চ্যালেঞ্জ ও সমস্যা সমূহ। মানে মানব নিরাপত্তা তো দেওয়া হবে, কিন্তু সেই মানব নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে, কি সমস্যা আছে, কি সমস্ত চ্যালেঞ্জ আছে, সেই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে দেখো, মানব নিরাপত্তা কেবল কিন্তু একটা রাষ্ট্রীয় সীমানাকে রক্ষা করা নয়, সেই রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে সমস্ত মানুষ আছে, সেই সমস্ত মানুষের অধিকার, তাদের স্বাধীনতা, এই সমস্ত বিষয়গুলোকে রক্ষা করা। এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমরা জেনেছিলাম বা বলেছিলাম রাষ্ট্র। তাহলে সেই মানব নিরাপত্তার প্রধান চ্যালেঞ্জ বা সমস্যাগুলো কি কি রয়েছে? প্রথমে রয়েছে অর্থনৈতিক অস্থিতিশীলতা। যদি একটা রাষ্ট্রে দারিদ্রতা, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়, সেখানে কিন্তু কোনোভাবেই মানবিক নিরাপত্তা বা মানব নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব নয়। যখন একটা রাষ্ট্র কোনো ব্যক্তির মৌলিক চাহিদা যেগুলো রয়েছে সেগুলো যদি পূরণ করতে না পারে, তাহলে সেই রাষ্ট্রের মানব নিরাপত্তা কিন্তু নিম্নমুখী হবে। সেই ব্যক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাবে। তাহলে বেকারত্ব, দারিদ্রতা, এগুলো কিন্তু একটা রাষ্ট্রের কাছে চ্যালেঞ্জ, সেগুলোকে সঠিক করতে হবে। তা না হলে একটা রাষ্ট্র মানব নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে। পরে রয়েছে 2 দাগে যুদ্ধ ও সংঘাত। আন্তর্জাতিক যুদ্ধ বা গৃহযুদ্ধ যেগুলোকে বলি, এগুলো মানুষের জীবনহানি করে। এই জীবনহানি করার পাশাপাশি একটা রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। উদাহরণ দেওয়া আছে এখানে একটা, সিরিয়াতে যখন গৃহযুদ্ধ হয়েছিল, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বা আমরা এখন দেখছি আমেরিকা ইরানের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি হচ্ছে। জীবনহানি তো দূরের কথা, ওই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অর্থনীতি একেবারে তলানিতে চলে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে, যাতে যুদ্ধ না লাগে, মানে আন্তর্জাতিক যুদ্ধ না লাগে, বা একটা রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ না লাগে। যুদ্ধ এবং সংঘাত মানব নিরাপত্তার ক্ষেত্রে একটি সমস্যা বা চ্যালেঞ্জ। 3 নম্বরে রয়েছে স্বাস্থ্য হুমকি। এই যে মহামারী হয়েছিল, বা এখন যে বর্তমানে আফ্রিকাতে ইবোলা ভাইরাসের প্রকোপ দেখা দিচ্ছে, এই মহামারী এলো কিন্তু মানুষের জীবনে এবং সুস্থতার উপর সরাসরি আঘাত হানে। এটা যেমন মানুষের ক্ষেত্রে খারাপ, তেমন এটি একটি রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু খারাপ। এটি যেমন ব্যক্তির নিরাপত্তার ক্ষেত্রে খারাপ, তেমনি কিন্তু একটি রাষ্ট্রের অর্থনৈতিক দিক থেকেও খারাপ। যদি একটা রাষ্ট্রে মহামারী পরপর লেগে থাকে, তাহলে সেই রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে খোগলা হয়ে যাবে। রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো ধ্বংস হয়ে যাবে। কারণ সেই রাষ্ট্রে বেশিরভাগ অর্থ খরচা হবে কোন দিকে? স্বাস্থ্য খাতে, স্বাস্থ্যের উন্নয়ন পরিকাঠামো খাতে। তাহলে এই দিকগুলো নজর রাখতে হবে যাতে রাষ্ট্রে স্বাস্থ্যের হুমকি না আসে। তাহলে স্বাস্থ্যের হুমকি একটা গুরুত্বপূর্ণ মানব নিরাপত্তার সমস্যা। 4 নম্বরে রয়েছে পরিবেশগত সংকট। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে কিন্তু বিশাল বিশাল পরিমাণে দেখা দিচ্ছে, যেটা একটি রাষ্ট্রের ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। দেখো, যেমন ওজোন স্তর ক্ষয় হচ্ছে, বিশ্বের উষ্ণতা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। ওজোন স্তর ক্ষয় হলে কি হবে?
জীবকুল ধ্বংস হয়ে যাবে। বিশ্বের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পাবে। আর সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে কি হবে? মানুষ তার বাসস্থান পরিবর্তন করবে। তাহলে যদি পরিবেশগত সংকট দেখা দেয় তাহলে কতগুলো সমস্যা আসতে পারে। তাহলে এই সমস্যাগুলোকে নির্মূল করতে হবে, যাতে না কোনো রকম ভাবে জলবায়ুগত বা পরিবেশগত সংকট না দেখা দেয়। পরে রয়েছে 5 নম্বরে মানবাধিকার লঙ্ঘন। প্রতিটা মানুষের কথা বলার স্বাধীনতা আছে, প্রতিটা মানুষের মৌলিক অধিকার রয়েছে। যদি মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার হরণ করে নেওয়া হয় তাহলে মানুষের কি হবে? মানুষের সামাজিক স্থিরতা নষ্ট হয়ে যাবে, মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। আর মানুষ যদি বিভ্রান্ত হয়ে পড়ে তখন কি হবে? রাষ্ট্রে অশান্তি দেখা দেবে, জনগণ সরকারের বিরুদ্ধে অসন্তোষ জ্ঞাপন করবে। এগুলো যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। মানে মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় তার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। পরে আছে 6 দাগে অভিবাসন ও শরণার্থী সমস্যা। দেখো, আগে যে উদাহরণটা দিয়েছিলাম, যে পরিবেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, মানে বিশ্ব উষ্ণায়ন হয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে মানুষ কি করবে? মানুষ তার বাসস্থান পরিবর্তন করবে। মানুষ একটা রাষ্ট্র থেকে অন্য একটি রাষ্ট্রে গমন করবে। মানুষ অন্য রাষ্ট্রের শরণার্থী হয়ে থেকে যাবে। এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। যদি মানুষ অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করতে শুরু করে তখন কি হবে? সেই দেশে ওই সমস্ত মানুষ শোষণের শিকার হবে, যেমন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে। অন্য দেশের মানুষ আমাদের পশ্চিমবঙ্গে চলে আসছে বিভিন্ন কারণে। শুধুমাত্র আমরা প্রাকৃতিক কারণটা দেখলাম। আমরা যখন অভিবাসন পড়ব, যখন আমরা শরণার্থী সমস্যা পড়ব, তখন বিষয়টা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তাহলে এই অভিবাসন এবং শরণার্থী যে সমস্যা আছে সেই সমস্যাটাকে নির্মূল করতে হবে। এটা কিন্তু মানব নিরাপত্তার ক্ষেত্রে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। পরে রয়েছে সাইবার হুমকি। বর্তমান যুগটা কিন্তু প্রযুক্তির যুগ। সেই প্রযুক্তি ছাড়া একটা মানুষ তার এক পাও হাঁটতে পারে না। কিন্তু সেই প্রযুক্তি যদি অপব্যবহার করা হয়, মানে যদি সাইবার হানা হয়, যদি সাইবার অ্যাটাক হয়, তাহলে মানুষ কি হবে? মানুষের নিরাপত্তা কি হবে? তাহলে সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মানব নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সাইবার হুমকি। এই সাইবার হুমকি থেকে মানুষকে নিরাপদ করতে হবে। আজকাল দেখবে ফোনে আননোন কল আসছে। আননোন কল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছে। তাহলে প্রযুক্তি দরকার, কিন্তু প্রযুক্তি যদি অপব্যবহৃত হয় সেই দিকটাকে সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করতে হবে রাষ্ট্রকে। তাহলে সাইবার প্রতারণা বিষয়টা আর হবে না, সেখানে মানুষ নিরাপদভাবে বসবাস করতে পারবে। পরে রয়েছে 8 নম্বর পয়েন্ট, লিঙ্গ ভিত্তিক হিংস্রতা। বর্তমানে আমরা যতই বলি পুরুষ মহিলা সমান সমান, সেটা কিন্তু আমরা বলছি, কিন্তু বাস্তব জীবনে সেটা আমরা মেনে চলছি না। এখনো পর্যন্ত আমরা যদি দেখি প্রতিটা পরিবারে পুরুষতান্ত্রিক মানসিকতা চলছে। সেখানে স্ত্রীদের দমিয়ে রাখা হচ্ছে, কথা বলার স্বাধীনতা দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে। প্রতিটা পরিবারে নারী পুরুষ যে সমান, সেই বিষয়টাকে আগে সুনিশ্চিত করতে হবে। শুধুমাত্র কথা বলাতে নয়, সেটা প্রকৃত যাতে প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা করতে হবে। যদি এটা প্রতিষ্ঠিত না হয় তাহলে সামাজিক দিক থেকে সমাজের যে ভিত্তিটা আছে সেটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা মানব নিরাপত্তার যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি মানব নিরাপত্তায় আন্তর্জাতিক ও জাতিপুঞ্জের উদ্যোগ সমূহ। মানব নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যেমন প্রতিটি রাষ্ট্র লেগে আছে বা কাজ করছে, সেরকম আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে। সেই সম্মিলিত জাতিপুঞ্জ ব্যাপকভাবে কাজ করছে এবং তার সঙ্গে কাজ করছে জাতিপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। এও কিন্তু প্রতি বছর তার প্রতিবেদন পেশ করে। প্রতিবেদন পেশ করার মধ্য দিয়ে কোন রাষ্ট্রের মানব নিরাপত্তা অক্ষুণ্ণ আছে, কোন রাষ্ট্রের মানব নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে সে বিষয়ে তার প্রতিবেদন পেশ করে। প্রতিবেদন পেশ করার পর তার রাষ্ট্রকে সচেতন করে। সেই বিষয়গুলো আমরা দেখে নেব কি কি বিষয় রয়েছে, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে মানব নিরাপত্তার ক্ষেত্রে। প্রথমে আছে জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি, মানে ইউএনডিপি। এর ফুল ফর্মটা কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর মধ্য দিয়ে জাতিপুঞ্জ বিশ্বজনীন উন্নয়নের বিষয়টিকে সুনিশ্চিত করছে। এর প্রধান লক্ষ্যটা কি? মানে এই ইউএনডিপির লক্ষ্যটা কি?
বিশ্বজুড়ে যে চরম দারিদ্রতা আছে সেই দারিদ্রতাকে বিমোচনের জন্য সহায়তা করছে এবং মানুষের সামাজিক অর্থনৈতিক যে ভেদাভেদ রয়েছে সেই ভেদাভেদটাকে কমিয়ে আনার চেষ্টা করছে। তাহলে ইউএনডিপি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে মানব নিরাপত্তার ক্ষেত্রে। দুয়ে আছে মানব উন্নয়নের প্রতিবেদন। ইউএনডিপি যেটা বলেছিলাম, ইউএনডিপি প্রতি বছর মানব উন্নয়ন সম্পর্কিত একটা প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদন তৈরি করার বা পেশ করার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে মানব নিরাপত্তা সূচকগুলোকে উন্নত করা যাবে, কিভাবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে দেওয়া যাবে, মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, হাঁটতে পারে, তাদের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে আসবে, সেই বিষয়টা সুনিশ্চিত করতে মানব উন্নয়ন প্রতিবেদন কাজ করে থাকে বা ইউএনডিপি কাজ করে থাকে। পরে 3 নম্বরে রয়েছে মানব নিরাপত্তা সম্পর্কিত কমিশন। 2001 সালে সম্পূর্ণ ব্যক্তিগত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, দেখো এখানে বিষয়টা আলোচনা করা আছে, সম্পূর্ণ ব্যক্তিগত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, মানে প্রতিটা মানুষ যদি নিরাপদ হয় তাহলে একটা সমাজ নিরাপদ হবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে হিউম্যান সিকিউরিটি নাও গঠন করা হয় এবং 2003 সালে এই কমিটিটি একটি ঐতিহাসিক প্রতিবেদন পেশ করে। এতে বলা হয় মানব নিরাপত্তার যে উপাদানগুলো রয়েছে, যে উপাদানগুলো আমরা আলোচনা করে আইলাম, সেগুলোকে আরো বিস্তারিত আলোচনা করা হয় এবং সেই উপাদানগুলো কিভাবে মানুষের জীবনে প্রয়োগ করা যাবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করে। এবং সেই প্রতিবেদনে দেখানো হয় কিভাবে সংঘাত দরিদ্র মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করা হচ্ছে। তাহলে এই প্রতিবেদনে মানব নিরাপত্তার উপাদানগুলো বিস্তারিত আলোচনা করা হয় এবং মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে, কিভাবে সংঘাতে লিপ্ত হচ্ছে, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। তাহলে মানব নিরাপত্তার ক্ষেত্রে এই হিউম্যান সিকিউরিটি নাও ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরে রয়েছে 4 নম্বরে জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত উদ্যোগ সমূহ। তাহলে মানব নিরাপত্তার ক্ষেত্রে যেমন সম্মিলিত জাতিপুঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেরকমই সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা বা বিভাগ সাধারণ সভা, সেও কিন্তু মানব নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সাধারণ সভা বিভিন্ন সময়ে কি করছে, মানব নিরাপত্তার জন্য কিছু উল্লেখযোগ্য সম্মেলন করছে, তারা প্রস্তাব গ্রহণ করছে। সাধারণ সভা যে সম্মেলনগুলো করছে সেই সম্মেলনগুলো কি কি? গণহত্যা প্রতিরোধ সম্মেলন, বর্ণ বৈষম্য দূরীকরণ সম্মেলন এবং নারীর ক্ষমতায়ন ও বেজিং সম্মেলন। তাহলে এইভাবে বিভিন্ন সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছে যে কিভাবে মানব নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায়। পরে রয়েছে 5 নম্বর পয়েন্ট, প্রান্তিক গোষ্ঠীর নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন। জাতিপুঞ্জ কিন্তু সবসময় সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কথাই বেশি ভেবেছে, তাদের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছে, মানে সেই সমস্ত বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি প্রান্তিক যে সমস্ত শিশু রয়েছে তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সম্মিলিত জাতিপুঞ্জ। এমনকি শরণার্থী সুরক্ষা এবং আদিবাসীদের যে অধিকার রক্ষা সেই সমস্ত বিষয়েও সম্মিলিত জাতিপুঞ্জ কাজ করেছে। এইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ নিরাপত্তার একটা বলয় তৈরি করেছে মানব নিরাপত্তার ক্ষেত্রে। ঠিক আছে, এভাবে তোমরা বিষয়টাকে পড়বে। আমরা মানব নিরাপত্তার বিষয়টা জানলাম, এর পরের দিন আমরা সন্ত্রাসবাদ বিষয়টা কি সেই বিষয়ে আলোচনা করব। দেখো এখানে বলা আছে, পরিশেষে বলা যায় যে বর্তমান বিশ্বের নিরাপত্তা কেবল একটা সীমানার মধ্যে লড়াই নয়, সেই লড়াইটা আন্তর্জাতিক ক্ষেত্রের একটা লড়াই। এক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বিশ্ব থেকে দরিদ্র, ক্ষুধা, বর্ণবৈষম্য, মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, এই সমস্ত বিষয় থেকে মানুষ যাতে মুক্তি পায় তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মানে মানবাধিকার কোনোভাবেই যাতে না লঙ্ঘন হয় সেই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক আছে, তোমরা তাহলে দেখবে, পড়বে। বিষয়টা বোঝা না গেলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের এই বিষয়ে এমসিকিউ নোট এই অধ্যায়ের আলোচনা শেষ দিন দেওয়া হবে। ঠিক আছে, এমনিতেই নিমাই প্রামাণিক বাবুর যে বইটি রয়েছে তার যে অনুশীলনী রয়েছে সেখান থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করছি। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই যোগ দিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।